সুপ্রভাত বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আমাদের 3 দিন হলো আসা হয়েছে কোয়ার্টারে, আর সকালে এখন জল দিয়েছে এখানে, মানে ওই সকালবেলায় জল দেয়, সকালে এক টাইম দেয় আর দুপুর দিকে ওই 3টে সাড়ে 3টে এক টাইম দেয়। তো এখন ইদানিং ওই 10-15 দিন হলো বিকেল দিকে জল আর দিচ্ছে না, বন্ধ রেখেছে। ওই সকালে 6:30টার সময় এখন জল দিচ্ছে। আগে এই 6:30টার টাইমটা ছিল 8টা সাড়ে 8টা। তাই এখন দেখছি সকাল সকাল এইবারে এসে দেখছি যে সকাল 6টা সাড়ে 6টার মধ্যেই জল দিয়ে দিচ্ছে। আর এখানে না জলের সমস্যা খুব, জানেন তো। এখানে মানে এত আস্তে আস্তে জল আসে, একবার তো এত আস্তে জল আসে যে ওই মগও বালতিতে ডুবে না, যে বালতিতে ভরে মগে করে জল নেব সেই উপায়ও থাকে না, সেই ছোট্ট বাটিতে করে জল ভরতে হয়, জানেন তো। মানে এত আস্তে আস্তে জল আসে, এখানে জলের সমস্যা খুব। তার জন্য এখানে পাইপ লাইনের ব্যবস্থা করা থাকলেও মানে ট্যাঙ্কিতে জল ওঠে না, তার জন্য এই চৌবাচ্চাতেই আমাদেরকে জল ভরে রাখতে হয়। আরও একটা জিনিস এখানে খেয়াল করেছি, যে যখন আমাদের কোয়ার্টারে কোনো আত্মীয় স্বজন আসে বা কোয়ার্টারে ধরুন কোনো জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে বা কোনো ছোটোখাটো ঘরোয়া পার্টি হচ্ছে, সেই টাইমে দেখেছি যে মানে 2-3 দিন জল বন্ধ করে দেয়। তখন যে এত বিপদে পড়ি, কী বিপদে পড়ি যে বলে বোঝাতে পারবো না। আশেপাশে কোনো চাপাকলও নেই যে চাপাকল থেকে জল নিয়ে আসবো, তখন সেই ভেবে চিন্তে এক মুখ করে খরচ করতে হয়, এতটাই এখানে জলের ক্রাইসিস। কোয়ার্টারের ভেতরের দিকে 3টে গাছ আছে, একটা বিশাল বড় কাঁঠাল গাছ, আম গাছ এবং একটা কাগজি গাছ আছে। তো এই ভেতরের উঠানটাতে ওই জন্য এই গাছের পাতাগুলো মানে এত পড়ে যে চৌবাচ্চার জলটাও নষ্ট হয়ে যায়, আবার প্রতিদিন এই উঠোনটাও ঝাড় দিতে হয়। এই দেখুন, এই হচ্ছে সরুটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাগজি গাছটা, আর সামনেরটা কাঁঠাল গাছ, আর ওই পেছন দিকের ওটা হচ্ছে আম গাছ। কিন্তু বেশ ফলগুলো হয়, সব ফলগুলোই মোটামুটি বেশ ভালোই হয়। আর কাগজি গাছটায় এতই মানে কাগজিগুলো এত ভালো হয়, এত রস যে কি বলবো, আর সাইজটাও বেশ বড় বড় হয়। সকালের মোটামুটি বাসি কাজগুলো সব হয়ে গেছে। এদিকে বেটুর বাবার জন্য চা করে নিলাম, ওর চিনি ছাড়া দুধ চা বানালাম আজকে ওর জন্য। ওর যেহেতু সুগারটা আছে তার জন্য ওকে সুগার ফ্রি চাটাই দেওয়া হয়, যদিও ও নিজের চাটা নিজেই বেশি বানিয়ে খায়, আমি খুব কম করে দিই ওকে চা। মানে আমার দেওয়ার আগেই ওর দেখি চা হয়ে গেছে। আর কাল রাত্রে বানিয়েছিলাম মোমো, সেই মোমোটা অনেকটাই ছিল ফ্রিজে, তো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য এই মোমোগুলো ভেজে নিচ্ছি। তাহলে মোমো, ফ্রাই মোমো আর চাটনিটা তো আছে, জলখাবারে আজকে এটাই সেরে নেব। স্টিম মোমোটার থেকে আমার তো এই ফ্রাই মোমোটাই বেশি ভালো লাগে খেতে, কিন্তু ওর বাবা আবার স্টিম মোমোটা বেশি পছন্দ করে, এই ফ্রাই মোমোটা অতটা পছন্দ করে না। আর বেটুও তাই। বেটু আবার কি করে জানেন, বেটু ওই মোমোর ভেতরের অংশটা কিন্তু খায় না, ও খায় শুধু ছালটা। মানে ওকে যদি আমি রুল ময়দাটা নুন দিয়ে সেদ্ধ করে দিই, ওটা মনে হয় ও খেয়ে নেবে। মানে মোমোর পুরটার থেকে মোমোর বাইরের লেয়ারটাই ও বেশি খেতে পছন্দ করে। আজ ব্রাইডালের একটা বুকিং আছে, তো যেতে হবে, মানে আজকে একটা রিসেপশন, তার জন্য এই মেকআপের প্রোডাক্টগুলো সব এখন গুছিয়ে নিই, নইলে এগুলো তখন তাড়াহুড়োর সময় একটাও মিসিং গেলে তখন সমস্যায় পড়ে যাব। কোয়ার্টারে যেহেতু ইঁদুরের উপদ্রব বেশি, তার জন্য ওই মেকআপের ব্যাগ যেটা আছে সেই ব্যাগটাই রাখা হয় না, ব্যাগটা আলমারিতে রাখা হয় আর প্রোডাক্টগুলো সব ড্রেসিং টেবিলে রাখি। আর এই সেটগুলো দেখছেন, এগুলো সমস্ত ব্রাইডালের জন্য, আর এগুলো সিমার, মানে কিছু কিছু ব্রাইড পছন্দ করে চোখের উপরে মানে গ্লিটার সিমার এগুলো দিতে পছন্দ করে, তাই এগুলো কিছু কালেকশন রাখতে হয়েছে। এখানে কিছু প্রোডাক্ট আছে আর বাকি প্রোডাক্টগুলো আছে বাঁকুড়াতে, মানে 2 জায়গাতে আমাকে রাখতে হয়েছে অল্প অল্প করে, মানে 2 সাইডেই যেমন কাজগুলো ঠিকঠাক করে নিতে পারি। আর এখানে মেকআপের ব্রাশগুলো আমি একটা গ্লাসের মধ্যে রেখেছি, আর নিচে রেখেছি সপারেলের কনসিলার প্যালেটটা এবং 3টা আইশ্যাডো প্যালেট। তো এই সপারেলের আইশ্যাডো প্যালেটটাই, মানে শুধু এটা না, যত মেকআপ প্রোডাক্ট আমার দেখছেন আমি কিন্তু প্রত্যেকটাই আমার নিজের ইনকামের টাকার থেকেই কিনেছি। মানে প্রথমে যখন শুরু করেছিলাম 2000-3000 যেমন পেতাম সেই রকমই সাজাতাম, আর সেই সাজানোর টাকাটা কিন্তু আমি সরিয়ে রেখে দিতাম, আর সেই টাকাটার থেকেই আমি একটু একটু করে
আমার এই বাকি মেকআপের সমস্ত প্রোডাক্ট আমি কিনেছি। আর প্রথমে যেটা সাদাটা দেখলেন ওটা হচ্ছে মরফির প্রোডাক্ট, মানে মরফির আইশ্যাডো প্যালেট, আর এটা হচ্ছে টাইগারের আই ম্যাজিকের টাইগার প্যালেটটা। আর এটা হচ্ছে 4D একটা আইশ্যাডো প্যালেট। এটার পিগমেন্টেশনটা দারুণ, আর এতগুলো কালেকশন মানে কালার কম্বিনেশন আছে, দারুণ কালার কম্বিনেশন। এটা অবশ্য আমি কম ইউজ করেছি, এটা খুব একটা ইউজ করার মানে প্রয়োজন হয় না। ওই মরফির প্যালেটটা দিয়েই আমি বেশি কাজ করতে পছন্দ করি। ওটা পিগমেন্টেশনটা দারুণ, ওটার পিগমেন্টেশনটা এত ভালো যে ওটার হলুদ কালারটা শেষ হয়ে গেছে বললেই হয়। আর এই হচ্ছে মেকআপের ব্যাগটা, অনেক দিন এটা ধোয়া হয়নি, যার কারণে ফাউন্ডেশন পাউডার লেগে ব্যাগটা অনেকটাই সাদা সাদা হয়ে গেছে। তো চলুন ব্যাগটা এবারে গুছিয়ে নিই। মানে ঠান্ডা মাথায় ব্যাগটা না গোছালে না, একটা জিনিস যদি মিসিং যায় তাহলে ওখানে গিয়ে সমস্যায় পড়ে যায়। যে কোনো ছোটোখাটো একটা জিনিস যদি ভুলে যায় নিতে, মানে ওটার আর অল্টারনেট কিছু ইউজ করাই যায় না। আর এই ছোটো ম্যাকের স্ট্রোব ক্রিমটা দেখছেন না, এটা না আমি ফ্রি পেয়েছিলাম। ম্যাকের যখন অনেকগুলো প্রোডাক্ট আমি নিয়েছিলাম নাইকার থেকে, তখন ওই স্ট্রোব ক্রিমটা ফ্রি পেয়েছিলাম। ওটার দাম আছে ওই 700 টাকার মতো, আর বড়টা আছে 1300 টাকার মতো, কিন্তু ছোটোটা আমি ফ্রি পেয়েছিলাম অনেকগুলো যেহেতু প্রোডাক্ট নিয়েছিলাম বলে। আজ ব্রাইডাল সাজাতে গিয়ে মানে আমার 4 বছরের অভিজ্ঞতায় এই প্রথম আমি একটা খারাপ সিচুয়েশনের মুখোমুখি হলাম, যে এতটাই ভয়ঙ্কর হবে আমার সাথে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর কি করে এরকম হলো সেটাও আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, সেটা আমি শেয়ার করছি একটু পরে আপনাদের সাথে। এই টিপগুলো দেখলেন, আমি না এই ডাব্বার টিপগুলো ইউজ করি। আমার মানে এগুলো ইউজ করতে বেশি ভালো লাগে। এগুলোতে এতটাই আঠা থাকে, আর টিপটা দেখতেও বেশ ভেলভেট টাইপের, বেশ সুন্দর। তার জন্য আমি এই ডাব্বার টিপগুলো ইউজ করি। আমি নিজেও পার্সোনালি এগুলো ইউজ করি এবং আমার ব্রাইড দিকেও এই টিপটাই দিই আমি। আজকে দুপুরে রান্না বলতে করেছিলাম একটু চিকেন কষা আর ভাত আর আলু মাখা, এগুলোই করেছিলাম, আর বেশি কিছু করিনি। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি এখন ব্যাগটা নিয়ে বসে গেছি গোছাতে। আর বিউটি ব্লেন্ডার আমার 3টে এখানে ছিল, কিন্তু ছেলে একটা নিয়ে চলে গেল। আর এই অ্যাকোয়া ব্লাস্টটা তো নিতেই ভুলে যাচ্ছিলাম, এটা ছেলে ওই ঘরে নিয়ে চলে গেছিলো। ওই ঘর থেকে আরও ঘুরে এসে এটা ব্যাগে ভরলাম, এটা আবার না নিলে না মহাবিপদ। তো যাই হোক, আজকে যখন আমি ব্রাইড সাজিয়ে যখন ব্রাইডের বাড়ির থেকে যখন বের হলাম, মানে ব্রাইডের যে সে হচ্ছে আমার অনেক পুরনো কাস্টমার। তাদের বাড়িতে আমি কতবার যে গেছি আমার ঠিক খেয়াল নেই, ভুলে গেছি। তাদের বাড়িতে শুধু না, তাদের গ্রামেও প্রচুর সাজিয়েছি আমি। তো সে বললো, দিদি তুমি একা যেতে পারবে না, তোমাকে কিছুটা রাস্তা আমার এক ভাই এগিয়ে দিয়ে আসুক। আমি বললাম বেশ ঠিক আছে, আমি তো একাই যাই স্কুটি নিয়ে। তাই ওই ভাইয়ের সাথে আমি এলাম। তো আমি যে রাস্তাটা নিজে গেছিলাম সেই রাস্তাটাই কিন্তু ওই ভাই ছাড়েনি, আমি অন্ধকারে বুঝতেও পারিনি। দিয়ে ওই ভাই বললো, দিদি তুমি সামনে ওই 1 কিলোমিটারের মতো যাও, তাহলেই কিন্তু মেন রোডটা পেয়ে যাবে। তো আমি ভাবলাম হয়তো তাহলে আমি ওই রঘুনাথপুর রোডটা পেয়ে যাব, তাহলে ওই রোডটা ধরে আমি চলে আসতে পারবো। তো আমি সেই হিসাবে 1 কিলোমিটার গেছি, তারপর না রাস্তা আর খুঁজে পাইনি। প্রায় আমি 30 মিনিট ধরে আমি ওই অন্ধকারে, আর তখন ঘড়িতে বেজে গেছিলো প্রায় 9:45টার মতো রাত। আর পুরো রাস্তা চারিদিকটা ফাঁকা, কেউ কোথাও নেই যে কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করব, সেরকমও মানে কোনো মানুষকে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, তবে শুধু ওই জায়গায় দেখতে পাচ্ছিলাম, মানে 7-8 জায়গায় দেখতে পাচ্ছিলাম বজরংবলির যে মূর্তিগুলো হয় সেই মূর্তি এবং ঝান্ডা। তো খুব ভয় পেয়ে গেছিলাম এক সময়। আর এদিকে আমার হাজব্যান্ড এবং ছেলে বারবার ফোনও করে যাচ্ছিলো। তো যাক, কাছে আমার ছিল ওই গুগল ম্যাপ এবং ফোনটা ছিল, যার কারণে আমি মানে ওই 30 মিনিট ধরে ঘোরার পরে মেন রোডটা আমি খুঁজে পেয়েছিলাম। আসলে হয়েছিল যেটা, মানে ওই ভাই আমাকে একটা অন্য রাস্তা দেখিয়েছিল, আমিও বুঝতে পারিনি আর ও বুঝতে পারেনি, ওরও কোনো দোষ নেই। আর আমি যেখানে আজকে গেছিলাম সাজাতে, সেই জায়গাটা না আজকে নতুন ছিল। মানে আমি যে বোনটার বাড়িতে বরাবর যাই সেটা ওর বাপের বাড়ি, আর আজকে গেছিলাম ওর শ্বশুর বাড়ি। তাহলে ওই 2.5 কিলোমিটারের মতো আমার অপরিচিত ছিল জায়গাটা। তো কিন্তু ওই 2.5 কিলোমিটার মানে অপরিচিত ছিল, বাকি মেন রোডটা পুরোটাই পরিচিত ছিল। কিন্তু আমি ওই 2.5 কিলোমিটার যে রাস্তাটা সেটাই আমি গুলিয়ে ফেলেছিলাম। তার জন্য আমাকে ওই 30 মিনিট ধরে অন্ধকারে একাই ঘুরতে হলো। তো একদিক থেকে জিনিসটা ভালো হলো কি, মানে ভেতরে আমি ঘুরলাম। তো আমি প্রায় আমাদের কোয়ার্টারের কাছাকাছি এসে পৌঁছালাম, জানেন তো। মানে মেন রোড যেটা থাকে, মেন রোডের একদম বাইপাস হয়ে ভেতরে কিভাবে এসে পৌঁছেছি, একদম আমার কোয়ার্টারের সামনেই এসে উঠেছি।
একদিক থেকে বেশ সুবিধা হলো, কিন্তু ওই অচেনা রাস্তা আমি যে কীভাবে কাটিয়েছি সেটা আমি জানি আর ভগবান জানে। মানে চারিদিকে শুধু তাল গাছ আর একটু আলো নেই কোথাও, কোনো জায়গায় শুধুমাত্র আমার গাড়ির আলোটা। আর সেই টাইমে কেউ যদি ফোন করছে যে আমি গাড়ি দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করব, সেই ক্ষমতাও আমার মধ্যে থাকেনি। শুধু কানে হেডফোনটা ছিল আর গুগল ম্যাপটা অন করা ছিল। গুগল ম্যাপে যেভাবে বলে বলে দিচ্ছিলো সেইভাবে আমি মানে গাড়ি নিয়ে এগিয়েছিলাম। আর সেই সময় গাড়ির তেলটাও অনেকটা কমে এসেছিলো। মানে কী সিচুয়েশান যে গেছে সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, আমি এখন বেরিয়ে গেছি, মানে সাজাতে যাওয়ার আগের এখন এই বেরোচ্ছি। তো সেই টাইমে বেটু খুব কান্না ধরলো যে মা আমিও তোমার সাথে যাব, যদিও কখনো এরকম করে না। তো আজকে হঠাৎ কেন এরকম করছে সেটাই বুঝতে পারছি না। তো আমি বাইরে বেরিয়ে গেছিলাম, তারপর আরও ঘুরে আসতে হলো ওর জন্য। কেন বায়না করছিল, কখনোই বলে না যে তোমার সাথে যাব, কিন্তু আজকে এরকম হঠাৎ করে, কি জানি, বাচ্চা মানুষ তো কি বুঝেছে না, বুঝতে পেরেছিল যে মায়ের এরকম একটা বিপদ হতে চলেছে। ছোট মানুষ তো। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফাইনালি আমি বেরিয়ে গেলাম। কিন্তু আমার কোয়ার্টার থেকে ওই ব্রাইডের বাড়ি ওই 15 কিলোমিটারের মতো হবে। কিন্তু ওই একটুকু অচেনা জায়গাটার জন্য আমাকে এতটা হ্যারাসমেন্ট আজকে হলো। তো যাক, ভগবানের অশেষ কৃপা যে আমি শেষমেশ মেন রোডটা খুঁজে পেলাম এবং বাড়িতে ভালোভাবে ফিরে আসতে পারলাম। আমি ভুলটা ওইখানেই করেছিলাম, মানে ওই ভাইয়ের দেখানো রাস্তাটায় না গিয়ে আমি যে রাস্তাটায় গিয়েছিলাম সেই রাস্তাটায় যদি আস্তে আস্তে মাথা ঠান্ডা করে সেই রাস্তাটা মনে করে আসার চেষ্টা করতাম না, আমি ঠিক পৌঁছে যেতাম। আর অন্য রাস্তা ধরে আসতে গেছি বলে আজকে আমার এই সমস্যাটা হলো। 2020 সাল থেকে 2024 পর্যন্ত আমি যে কতগুলো ব্রাইড সাজিয়েছি আমার মনে নেই, আর পুরোটাই আমি একাই যাই একাই আসি। মানে প্রথম হাজব্যান্ড যেত, তারপরে ওরও তো ডিউটি থাকতো, তার কারণে ও স্কুটিটা তখন কিনে দিল। তারপর থেকে একাই কন্টিনিউ গেছি অনেক অচেনা জায়গা, মানে অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনো আমি এই সিচুয়েশনের মধ্যে পড়িনি। আর যে রাস্তাটা দিয়ে এলাম না, সেটা চারিদিকে শুধু গাছপালা আর অন্ধকার, মানে একদম সেই জঙ্গলের মাঝে একটা পিচ রোড। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট।